অ্যালপাইন শহরের চঞ্চল আর দুরন্ত ছেলে ক্যালপো সবসময় সুযোগ খুঁজছিল একটা মেয়ে টুরিস্ট পটিয়ে বিদেশ চলে যাবে। কিন্তু তখনই একদিন তার নজর পড়ে সাদা সিধে মিষ্টি দেখতে থুম্বির উপর। তবে ক্যালপোর জীবন যতটা আনন্দে ভরা ছিল, থুম্বির জীবন ছিল ততটাই যন্ত্রণায় ভরা। কারণটা ছিল থুম্বির সাইকো বাবা। কথায় আছে প্রতিটা মেয়ে নাকি তার বাবার কাছে রাজকন্যা, কিন্তু থুম্বির বাবার ক্ষেত্রে এই কথাটা পুরোপুরি উল্টো। স্ত্রীর সাথে যেমন পশুর মতো আচরণ করে, তার চাইতে হিংস্র আচরণ করে নিজের মেয়ের সাথে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন এই সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে এক রাতে থুম্বি বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য বের হয়। মুখে হাসি, চোখে পানি আর কষ্টে মন ভরিয়ে দেওয়ার মতো এমনই রোমান্টিক থ্রিলার আর সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি কাল্ব, যার অর্থ হৃদয়। একটা পাখি সারা জীবন উড়লেও সিদ্রা নামের একটা গাছের ছায়াকে অতিক্রম করতে পারে না। বিশেষ এই গাছ আছে দুনিয়ার একদম শেষ প্রান্তে, যেখানে 7 সমুদ্র মিলে একাকার হয়েছে। স্বর্গ তার ঠিক পাশেই অবস্থিত। এসব ভাবতে ভাবতেই কেউ একজন গভীর পানিতে ডুব দেয়। সাদা এক জায়গায় সাদা শাড়িতে একটা মেয়েকে দেখা যায়। একটা ছেলে দূর থেকে মেয়েটাকে দেখছে। পানির মাঝে লাল একটা কাপড়ে ছেয়ে যায়। নিশ্চয়ই ভাবছেন এখানে আসলে হচ্ছেটা কি। সেটা বুঝতে হলে যেতে হবে কয়েকদিন আগে। এক লাইট হাউসের উপরে প্যালিকোর ঘুম ভাঙে। উঠেই দেখে তাদের 5 বন্ধুর কারো গায়ে জামা নেই। লজ্জায় বেচারা চিৎকার করে বাকি সবার ঘুম ভাঙিয়ে বলে, মান-ইজ্জত শেষ হওয়ার আগে তাড়াতাড়ি বের হ। এটা মনে হয় ওই বজ্জাত গার্ডের কাজ, যে আমাদেরকে এই লাইট হাউসে আসতে মানা করেছিল। এই 5 বন্ধু লজ্জায় কোনো রকমে লুকিয়ে বের হয়ে অ্যাভেঞ্জারের পোস্টার থেকে এক একজনের মুখোশ ছিঁড়ে নিজেরাই সেই মুখোশ পরে খুব ভাব নিয়ে বাইক নিয়ে বের হয়ে সোজা চলে আসে ডলফিন বিচে। প্রথমে থাকা এই চুল লম্বা ছেলেটার নাম ক্যালপো, যে এই গ্যাংয়ের লিডার। এদের কাজ সারাদিন ঘুরে বেড়ানো আর মানুষকে জ্বালিয়ে বেড়ানো। এখানে আসা টুরিস্টদের গাইড করে টুকটাক কামাই করে এদের দিন ভালোভাবেই কেটে যায়। সবাই মিলে বিচে গোসল করছিল। তখনই ক্যালপোর বাবার ক্যাফের শেফ মানে আশুরা সবার জন্য কাপড় এনে প্রচুর রেগে জিজ্ঞেস করে, কাল ক্যাফের দরজাকে খুলে রেখে গিয়েছিল, সকালে এসে দেখি তোমার বাবার বাইক নেই। আজ যদি বাইক না খুঁজে আনো তাহলে ওই ক্যাফেতে ঢোকা মানা। তাদের এলাকায় চুরি মানে ক্যালপো বুঝে যায় এটা কার কাজ হতে পারে। তাই একটু পরই দলবল নিয়ে চলে আসে এলাকার নাম করা চোর কবিরের কাছে। কবিরকে বাইকের কথা জিজ্ঞেস করলে সে বেশ কনফিডেন্স নিয়ে বলে, আমি এখন খুব ভালো হয়ে গেছি, এখন তুমি কি আমার অতীত নিয়ে জাজ করবে? তার উপর তোমার বাবা সাইপুর বাইক, সে আমার ভাইয়ের মতো, আমি তার বাইক ছুঁয়েও দেখবো না। বলেই খুব ভাব দেখিয়ে উঠতে গেলেই ক্যালপো কলার ধরে মারতে গেলেই কবির গড়গড় করে বলে দেয়, কোয়ার দোকানের পেছনের গোয়াল ঘরে বাইক আছে, আর হ্যাঁ 4টার আগে না গেলে ওখানে চোরেরা কিন্তু নিয়ে যাবে। পরে আর তাকে দোষ দেওয়া যাবে না। একেই বলে চোরের মায়ের বড় গলা। তাড়াতাড়ি বাইক নিয়ে কবরস্থানে এসে চাবি বাবাকে দেয়। বাবা তখন গিটার বাজিয়ে ক্যালপোর মায়ের মৃত্যুবার্ষিকী পালন করছে। অবশ্য তার গিটার শুনে সামনের কবরে দাঁড়ানো ট্রেসা মাঝে মাঝে পেছনে তাকিয়ে মুচকি হাসে। বাবা রেগে ক্যালপোকে বলে, অন্তত আজ তো তাড়াতাড়ি আসতে হতো। ক্যালপো বলে, মাকে মনে করার জন্য কবরে আসার দরকার নেই, আমি তো সবসময় মাকে মনে করি। বাবা ছেলে মিলে তাদের ক্যাফেতে আসলে আসুরা সাইপ্পোকে বলে, ফরেনারদেরকে স্টিম পিজা খাইয়ে বেশি দিন আর ধরে রাখতে পারবো না, তাড়াতাড়ি ওভেন কেনেন। ক্যালিপোর বাবা বলে কথা, এত সহজে কোনো কাজ হবে তা আবার হয় নাকি? যাই হোক, 2 কাপ কফি বানিয়ে ক্যালিপোর কাছে এসে বলে, তার সারা জীবন কি এই বন্ধুদের সাথে লাইট হাউসে ঘুরলে জীবন কেটে যাবে? প্ল্যান কি তোমার? ক্যালপো বলে, কোনো এক ইতালিয়ানকে পটিয়ে নিব, তারপর নিজের সহ তোমাদের সবার পাসপোর্ট ভিসা শিওর করে উড়াল দিব ইতালিতে, ব্যাস আর কি লাগে। তখনই প্লিকো বলে, তাড়াতাড়ি চলো, বাস স্ট্যান্ডে নাকি অনেকগুলো মেয়ে টুরিস্ট এসেছে। ব্যাস ক্যালপোকে আর পাইকে 5 বন্ধু মিলে নেমে পড়ে বিদেশিনী পটানোর মিশনে। কয়েকজন টুরিস্টকে পেয়ে তারা তাদেরকে গাইড করতে থাকে। একদিন বিচে খেলতে খেলতে হঠাৎ এক মেয়ের গায়ে বল লাগলে সবাই ভয়ে যেতে চায় না, কিন্তু ক্যালপো বেশ ভাব নিয়ে মেয়েটার কাছে এসে বল নিতে আসলেই মেয়েটা জানায় তার নাম ইজাবেলা। এভাবে তাদের পরিচয় হয়। ক্যালপো চলে গেলেও ইজাবেলা ক্যালপোকে দেখতেই থাকে। আরেকদিন বিচে আসলে ইজাবেলা তার ছবি তুলে ক্যালপোকে দেখায়। এরপর থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। ক্যালপো বেশ খুশি মনে ইজাবেলাকে পুরো অ্যালেপি ঘুরে দেখায়। বাবা একদিন জিজ্ঞেস করে, কাহিনী কি রে তোর? আজকাল ওই সুইজারল্যান্ডের মেয়ের সাথে বেশ ভাব জমাচ্ছিস। ক্যালপো বলে, মেয়েটার বাবা কোটিপতি, একবার বিয়ে করতে পারলে ওই টাকা দিয়ে আমি তোমার সব লোন শোধ করে অ্যালেপিতে লিফটওয়ালা একটা লাইট হাউস বানাবো। বাবা বলে, আমি সৎ পথে কামাই করে খুশি, এসব আমার লাগবে না। তখনই ট্রেসার বাসার পাশে আসলে ক্যালপো ট্রেসাকে বলে, বাবা আপনার কথাই বলছি,
বলছিল বলেই দেয় হাঁটা। বাবা বেচারা নার্ভাস হয়ে কি যে বলবে নিজেও বুঝে উঠতে পারে না, তাই বোকার মতো বলে, আজ কোর্টে যাওনি কেন? কোনো কেস নেই? আসলে ট্রেসা পেশায় উকিল। বাবা আর কথা না বাড়িয়েই চলে আসে। পরের দিন সবাই ইজাবেলার সাথে বসে গল্প করছে। তখনই এক ছেলে এসে ইজাবেলাকে ডাকলে ইজাবেলা ক্যালপোকে পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আমরা আগামী মাসে বিয়ে করব। বেচারা ক্যালপোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বাবা দূর থেকে দেখে কাটাঘায়ে নুনের ছিটা দিয়ে বলে, তা বিচের ঠিক কোথায় লাইট হাউস বানাবে? আগেই বলে দাও, না হলে পরে কিন্তু পারমিশন আনতে সমস্যা হবে। ক্যালপো রেগে বাবার দিকে তাকায়। রাতে ক্যালপো বেচারা মনের কষ্টে কান্না করতে করতে ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সকাল হতেই ক্যালপো ট্রেসার কাছে এসে বলে, ইজাবেলার উপর এই কদিন যে টাকা খরচ করেছি তার শোধ না করলে বাবা টাকা দিবে না, তুমি একটা ধার দাও তো প্লিজ। ট্রেসা বাধ্য হয়ে দিয়ে দেয়। তখন ত্রিমূল ক্যালপোকে কল করে বলে, বিশাল বড় অ্যামাউন্টের ডিল পেয়েছি, তাড়াতাড়ি আয়। ক্যালপো আসলেই জানতে পারে গাছের উপরে একটা ছোট ময়না উড়ে গিয়েছে। তাকে ধরে দিতে পারলেই 5,000 পাওয়া যাবে। ছোট দুইটা বাচ্চা বলে, ডিলটা আমরাই পেয়েছিলাম। আসলে এই পাখি কথা বলতে পারে। এমন সামান্য পাখি ধরার কাজ করে মান সম্মান নষ্ট করবে না বলে ক্যালপো বিরক্ত হয়ে যেতেই যাবে, তখনই এক ভদ্র মহিলা এসে বলে, আসলে ওই পাখিকে অনেক বছর ধরে পুষেছি, কয়েকদিন আগে এখানে শিফট হয়েছি তো তাই নতুন জায়গা দেখে ঘাবড়ে গেছে। কাক ধরে নিয়ে যাওয়ার আগেই দয়া করে ওকে ধরে দাও। টাকার লোভে ত্রিমূল বলে, চিন্তা করবেন না, ক্যালপো তো সব পারে। বেচারা ক্যালপো নিজের মান সম্মান বাঁচাতে ধীরে ধীরে কাছে উঠে পাখির কাছে আসতেই পাখি যেন কার নাম ধরে ডাক দেয়। তখনই একটা মেয়েকে দৌড়ে আসতে দেখা যায়। ক্যালপো ধীরে ধীরে পাখিটাকে ধরে হাতের মুঠোয় নিতেই মেয়েটা চিৎকার করে বলে, পিনকো। মেয়েটার গলা শুনে ক্যালপো সেদিকে তাকাতেই হা হয়ে মেয়েটাকে দেখতেই থাকে। মেয়েটা এসে বলে, সাবধানে, ও ব্যথা পাবে। ব্যাস, ক্যালপো যেন ক্ষণিকের জন্য তার সব অনুভূতি হারিয়ে ফেলে আর পা পিছলে গাছ থেকে উল্টে পড়তে যায়। মেয়েটা ভয়ে মায়ের কোলে মাথা গুজে নেয়। তখন একটা সাদা গাড়ি আসতে দেখে মা ভয়ে ভয়ে বলে, থুম্বি, তোর বাবা এসেছে, জলদি বাসায় চল। ক্যালপো কোন রকমে গাছে ঝুলে দেখে মহিলাটা থুম্বিকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ক্যালপো অবাক হয়ে থুম্বিকে দেখতেই থাকে। কখন যে তার হাত পিছলে যায় তা সে টেরও পায় না, সোজা গিয়ে পড়ে পানির মধ্যে। রাতে বাবা বাসায় ফিরলে ক্যালপোর রুম থেকে কথা বলার শব্দ শুনে আসতেই দেখে ক্যালপো ময়নার সাথে কথা বলায় ব্যস্ত। বাবা বিরক্ত হয়ে বলে, এখন কি নতুন ব্যবসা শুরু করলি নাকি? ক্যালপো বলে, না না, কাল একে বেচলে ভালোই টাকা পাওয়া যাবে, তুমি ওসব ভেবো না। সকাল হতেই ক্যালপোর পোস্ট দেখে অনেকেই পাখি নেওয়ার জন্য কল দিতে থাকে। তখনই দরজায় বেল বাজলে ক্যালপো বিরক্ত হয়ে দরজা খুলে দেখে গতকালের সেই মেয়েটা সেই দুই ছেলেকে নিয়ে এসেছে। থুম্বি মোবাইলের স্ক্রিন দেখিয়ে জিজ্ঞেস করে, এসব কি? ওটা তো আমার ময়না। ক্যালপো রেগে বলে, তা কাল যখন আমি পানিতে পড়েছি তা দেখেও দৌড় দিলে তখন মনে ছিল না? 10,000 দাও আর ময়না নিয়ে যাও। থুম্বি আমতা আমতা করে বলে, আমার কাছে তো 7,000 আছে। ক্যালপো বলে, তা দিলেই হবে, একটু না হয় লসেই ছাড়লাম। বলেই টাকা নিয়ে ঝুড়িতে করে ময়নাকে দিলে থুম্বি রেগে দেয় হাঁটা। পিছন থেকে ক্যালপো নাম জিজ্ঞেস করলেও থুম্বি রেগে কোনো জবাবই দেয় না। পরের দিন বিকালে মামথির নতুন মুভি রিলিজের খুশিতে ক্যালপো আর বাকি সবাই থিয়েটারের সামনে খুশিতে নাচতে থাকে। তখনই দেখে পিলকোর গার্লফ্রেন্ড রিনার সাথে থুম্বিও নামছে। পিলকো তো জলদি দৌড়ে রিনাকে 4টা টিকিট নিতে বলে, কিন্তু রিনা ভাব দেখিয়ে কাউন্টারে টিকিট কাটতে গেলে দেখে হাউসফুল হয়ে গেছে। তাই পিলকোর কাছে টিকিট চাইতে আসলেই পিলকো ক্যালপোকে টিকিট দিতে বলে। ক্যালপো সুযোগের সদ্ব্যবহার করে বলে, তোমার নতুন বান্ধবী আসলে তবেই এই টিকিট দিব। রিনা অনেক অনুরোধ করে বলে, বাসায় বহু কষ্টে রাজি করিয়ে এসেছে, ঝামেলা না করে দিয়ে দেয়। ক্যালপো তবুও কথা না শুনলে রিনা রেগে দেয় হাঁটা। রিনা বলে, দেখা লাগবে না মুভি, আমরা বাসায় ফিরে যাব। থুম্বির কাছে এসে সব জানালে থুম্বি বলে, সমস্যা নেই, আমি গিয়ে অনুরোধ করছি। থুম্বি এসে ক্যালপোকে অনুরোধ করে, আমি বহু কষ্টে আজ এখানে আসতে পেরেছি, পরে হয়তো এমন সুযোগ নাও পেতে পারি, দয়া করে টিকিটটা দিয়ে দিন। থুম্বির মিষ্টি কণ্ঠে ক্যালপো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ক্যালপো বলে, আগে তোমার নাম বলো, তাহলেই টিকিট পাবে। থুম্বি তার নাম বলতেই ক্যালপো মন্ত্রমুগ্ধের মতো তার দিকে টিকিট বাড়িয়ে দেয়। থুম্বি টাকা দিতে গেলে ক্যালপো বলে, টাকা দিলে কিন্তু টিকিট পাবে না। সব বন্ধুরা তো হা করে তাকিয়ে থাকে, বিনা পয়সায় এভাবেই টিকিট দিয়ে দিল। যাই হোক, কিছুক্ষণ পরেই মুভি শুরু হয়। হলে এত হই হুল্লো দেখে থুম্বির বেশ ভালো লাগে, সেও সবার সাথে মুভি এনজয় করতে থাকে। তখনই কিছু লোকাল গুন্ডা এসে হলের লোককে টিকিট দেখিয়ে বলে, সিট খুঁজে দেন। ছেলেটা বলে, আপনারা আসতে দেরি করে ফেলেছেন, তাই যে সিট ফাঁকা পাবেন সেটাতেই বসে পড়েন। রাজু নামের এক গুন্ডা ছেলেটাকে মেরে বলে, তুই আমাদের সিট খুঁজেও দিবি আর শো আবারও প্রথম থেকে শুরু করবি, বলেই ছেলেটাকে মেরে ভাগিয়ে দেয়। তারপর সবাই মিলে ভেতরে আসলে রাজু তার দলের একজনকে বলে, যা গিয়ে ওই প্রজেক্টর ঢেকে দে। ছেলেটা এসে তার টি শার্ট দিয়ে প্রজেক্টর ঢেকে দিতেই হলের মধ্যে হই হুল্লো শুরু হয়ে যায়। ছেলেটা বলে, আমাদের সিট দেখিয়ে প্রথম থেকে না শুরু করলে আমরা কাউকে দেখতেও দিব না। ত্রিমূল রেগে তার বন্ধু সালিকে বলে, ওকে টেনে নামা, দেখি কি করতে পারে। সালি টেনে ছেলেটাকে নামাতেই ছেলেটা দৌড়ে এসে সালিকে মারতে যায়। আর তখনই
ক্যালপো এসে মেরে ছেলেটাকে মেঝেতে ফেলে দেয়। ব্যাস শুরু হয়ে যায় দুই দলের মধ্যে তুমুল মারামারি করতে করতে সবাই বাইরে চলে আসে। ততক্ষণে পুলিশ চলে আসলে পুলিশকে দেখে রাজু চালাকি করে মারা বন্ধ করে দেয়। পুলিশ এসে ক্যালপোকে ধরে নিয়ে যেতে গেলেই ক্যালপো চিৎকার করে বলে মারামারি ওরা শুরু করেছিল। পুলিশ তবুও তার কথা না শুনে টেনে নিতে থাকে। কেউ কিছু বোঝে না দেখে থুম্বি নিজেই বলে, স্যার মারামারি ওরাই শুরু করেছিল, ক্যালপোর কোনো দোষ নেই। পুলিশ এবার ক্যালপোকে ছেড়ে রাজু আর তার দলকে ধরে নিয়ে যায়। রাজু প্রচুর রেগে ক্যালপো আর তার গ্যাং এর দিকেই তাকিয়ে থাকে। থুম্বি বাসায় ফিরে গ্যারেজে বাবার গাড়ি দেখে ভয়ে ভয়ে বাসায় ঢোকে। থুম্বির বাবা তখন টিভিতে খবর দেখছে কাসা রোডে এনকাউন্টার কেসকে আবার তদন্তের জন্য কোর্টে আদেশ দেওয়া হয়েছে। থুম্বি বাসায় আসতেই বাবা খুব নরম সুরে জিজ্ঞেস করে, তোমার কলেজ ছিল সকালে আর তুমি এখন বাসায় ফিরছো, কোথায় ছিলে? থুম্বি ভয়ে ভয়ে বলে, টিনার সাথে মুভি দেখতে গিয়েছিলাম। বাবা জিজ্ঞেস করে কার অনুমতি নিয়ে গিয়েছিলে? তখনই মা আসলে থুম্বি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। বাবা কেমন ভাবে যেন মায়ের দিকে তাকিয়ে বলে, অনুমতি তুমি দিয়েছিলে? বলেই মাকে পশুর মতো মারতে মারতে বলে, তুমি অনুমতি দিলে এ বাসায় আমার কাজ কি? নিজে যেমন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এখন মেয়েকে দিয়েও এমন করাবি? থুম্বি সব সহ্য করতে না পেরে দৌড়ে রুমে এসে কাঁপতে কাঁপতে বসে কান্না করতে থাকে। বাইরের আওয়াজ যেন সে শুনতে না পারে তাই তাড়াতাড়ি হেডফোন কানে দিয়ে কান চেপে কান্না করতে থাকে। অর্থাৎ থুম্বি একটা টক্সিক পরিবারে বড় হয়েছে আর ছোটবেলা থেকেই এসব সহ্য করছে। পরের দিন ক্যালপো কিছু টুরিস্টকে দড়ির কারখানায় নিয়ে এসে কারখানার ইতিহাস বলতে থাকে। তখন রিনা এসে বলে, কলেজ থেকে ইন্টার্নশিপের কাজ এসেছি, তোর ময়নাও এসেছে। থুম্বির কথা শুনে ক্যালপোর কি আর কাজে মন বসে? টুরিস্টদেরকে অপেক্ষা করতে বলে দৌড়ে থুম্বির কাছে এসে জিজ্ঞেস করে, কেমন আছো? থুম্বি ইতস্তত করে বলে, কি হয়েছে? ক্যালপো বলে, আসলে কাল থিয়েটারে যা করলে তার জন্য ধন্যবাদ। থুম্বি ওয়েলকাম বলে এগিয়ে গেলেই ক্যালপো বলে, শুনলাম কাল বাসায় নাকি অনেক ঝামেলা হয়েছে। থুম্বি হতবাক হয়ে জিজ্ঞেস করে, তোমাকে কে বললো? ক্যালপো বলে, চিন্তা করো না, তুমি চাইলে ওএলএক্স তোমার বাবাকেও বিক্রি করতে পারবে। ক্যালপোর বোকা বোকা কথা শুনে থুম্বিও মুচকি হাসতে থাকে। ক্যালপো ততক্ষণে কল্পনায় থুম্বিকে নিয়ে রোমান্টিক গান আর নাচ শুরু করে দিয়েছে। কখনো থুম্বির বাসার সামনে থেকে ঘুর ঘুর করে তাকে দেখার চেষ্টা করে। এভাবেই একদিন রিনা থুম্বিকে তাদের বাসায় আনলে বাসার সবাই থুম্বিকে দেখে ইশারায় বলে, তোমার জন্য একদম পারফেক্ট। এরই মাঝে থুম্বি ক্যালপোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ক্যালপো রিনার বাসায় আসলে রিনা ক্যালপোকে বলে, তোর বন্ধু আছে না যে রেল স্টেশনে কাজ করে, তাকে বলে দুটা টিকিট কাটিয়ে দিস তো। রিনার মা জিজ্ঞেস করে, কোথায় যাবি? ক্লাস নেই। রিনা বলে, থুম্বি নানির বাসা উটাপালামে, থুম্বির বাবা শহরের বাইরে গেছে, তাই এখনই বাইরে যেতে পারবে, না হলে ওর বাবা থাকলে ঝামেলা করতো। থুম্বির নানি অনেক অসুস্থ। ক্যালপো বলে, ঠিক আছে হয়ে যাবে। রাতে রিনা কল দিয়ে ক্যালপোকে বলে, তুই টিকিটের নাম ভুল লিখেছিস, আমার নামের জায়গায় তোর নাম দিয়েছিস। ক্যালপো বলে, ঠিকই আছে, কারণ কাল আমি থুম্বির সাথেই যাব। রিনা বিরক্ত হয়ে বলে, থুম্বি কিন্তু অমন মেয়ে না, কিছুতেই রাজি হবে না। ক্যালপো বলে, তুই শুধু শুধু ভোরে উঠে কেন যাবি, কোনো বাহানা দিয়ে দিস। রিনা না না বললেও ক্যালপো হ্যাঁ হ্যাঁ করে কল কেটে দেয়। ভোরবেলা ক্যালপোর বাবার প্রোডাক্ট গাড়িতে রাখার সময় ক্যালপো গুড মর্নিং দিয়ে চলে যেতে গেলেই বাবা বলে, 8:30টায় চলে আসিস। ক্যালপো জিজ্ঞেস করে, কেন? বাবা পিছনে ফিরে ক্যালপোকে টিপটপ অবস্থা দেখে জিজ্ঞেস করে, এত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছিস? ক্যালপো হেসে বলে, ওটা পালাম। বাবা বলে, তোর কোন বন্ধুকে বল টুরিস্টদেরকে সামলাতে, আজ তোর মায়ের জন্মদিন, আমাদের চার্চে যেতে হবে, ভুলে গেছিস? ক্যালপোর মন খারাপ হয়ে যায়। ক্যালপো পড়ে যায় দ্বিধায়, তাই বাবাকে বলে, স্টেশনে কেউ আমার জন্য অপেক্ষা করছে। বাবা বলে, অপরিচিত বিদেশি মেয়ে এখন তোর মায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। ক্যালপো বলে, কোনো বিদেশি না। তখনই প্লিকো ক্যালপোকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য আসে। বাবা ক্যালপোকে আর কিছু না বলে প্লিকোকে বলে, তুই অন্তত সময় মতো চলে আসিস। পথে প্লিকো জিজ্ঞেস করে, কি হয়েছে রে? ক্যালপো বলে, আজ মায়ের জন্মদিন, আমাদের চার্চে যাওয়ার কথা, কিন্তু বাবা মনে হয় রাগ করেছে। প্লিকো বলে, চিন্তা করিস না তো, আমি সামনে নিব। ঠিক তখনই ট্রেন যাওয়ার জন্য চেকপোস্টে আটকে যায় আর তখনই ট্রেন চলে আসে। প্লিকো ক্যালপোকে বলে, তোর ওটা বলামে ট্রেন তো চলেই গেল। বেচারা মায়ের জন্মদিনের কথা ভুলে বাবাকে কষ্ট দিয়ে যার জন্য যাচ্ছিল সেই ট্রেনই মিস হয়ে গেল। প্লিকো স্টাফকে জিজ্ঞেস করে, পরের স্টেশন কোথায়? স্টাফ চেতলা বলতেই ক্যালপো হেলমেট পরে বাইক ঘুরিয়ে স্টার্ট দেয়। যে কোনো মতে ট্রেন ধরার জন্য ক্যালপো অলি গলি পেরিয়ে অবশেষে দৌড়ে ট্রেনে উঠে পড়ে। ক্যালপো সামনে এগিয়ে জানলার পাশেই থুম্বিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। থুম্বি ক্যালপোর দিকে ফিরলেই ক্যালপো অন্য এক সিটে বসে পড়ে। এরপর মেসেজ করে বলে, তোমাকে গোলাপি ড্রেসে একটুও ভালো লাগছে না। থুম্বির সামনে তাকাতে দেখে ক্যালপো এসেছে। ক্যালপো থুম্বির সামনে এসে বসে, জিজ্ঞেস করে, তুমি ওটা পালামে? থুম্বি বলে, আমার মায়ের বাবার বাড়ি ওখানে, তুমি কি ওটা পালামে আগে গেছো? ক্যালপো বলে, হ্যাঁ কয়েকবার টুরিস্ট নিয়ে গিয়েছিলাম। থুম্বি জিজ্ঞেস করে, তুমি কি এসবই করে বেড়াও? ক্যালপো সরল ভাবেই বলে, হ্যাঁ আমার পুরো গ্যাং এর স্বপ্ন কোনো ফরেনার বিয়ে করে ইউরোপে সেটেল হওয়া। থুম্বি জিজ্ঞেস করে, আর তোমার? ক্যালপো বলে, আগে এমনই ভাবতাম কিন্তু এখন। থুম্বির দিকে তাকালেই বেচারি থুম্বি লজ্জা পেয়ে যায়। থুম্বি চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করে, এই কাজে কত টাকা নাও? ক্যালপো বলে, এটা নির্ভর করে চেহারার উপরে, যদি সুন্দরী হয় তাহলে 50% ডিসকাউন্ট দেই। থুম্বি জিজ্ঞেস করে, আমাকে কত দিবে? ক্যালপো ইচ্ছা করেই সময় নিয়ে বলে, একদম ফ্রিতে। থুম্বি জোরে জোরে হাসতে থাকে। থুম্বি তার নানির কাছে এসে নানির পা টিপতে টিপতে বলে, বাবা মাকে অনেক অত্যাচার করে। নানি বলে, তোর মা আসলে তোর বাবাকে বিয়ে করতে রাজি ছিল না, তোর মাকে জোর করে বিয়ে দেওয়া হয়, কিন্তু
জানতাম না যে সে এমন। অবশ্য তোর বাবার কোনো দোষ নেই, তোর মা অন্য কাউকে পছন্দ করতো। এই কথা আমাদেরকে বলার পর তোর নানা আর মামা জোর করে তোর বাবার সাথে বিয়ে দেয়। তোর বাবা সবকিছু জানার সত্ত্বেও ওকে বিয়ে করে। তখনই ক্যালপো এসে বলে ট্রেনের সময় হয়ে গেছে। নানি ক্যালপোকে দেখে জিজ্ঞেস করে একে। থম্বি বলে আমার বন্ধু। নানি ক্যালপোকে ডেকে তার নাম আর পরিবারের কথা জিজ্ঞেস করলে ক্যালপো নাম বলে বাসায় আমার বাবা আর আমি থাকি। মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। এটা শুনে থম্বির ভীষণ মন খারাপ হয়ে যায়। ট্রেনে উঠে থম্বি জিজ্ঞেস করে তুমি আমাকে তোমার মায়ের কথা কেন বলনি? ক্যালপো বলে আজকে মায়ের জন্মদিন, যদিও সে আমাদের সাথে নেই তবুও প্রতি রবিবার আমরা তার সাথে কথা বলি। আমরা মায়ের জন্মদিন আর বাবা মায়ের বিয়ের অ্যানিভার্সারি দুটোই পালন করি। সত্যি বলতে আমি মাকে কখনো মিসই করি না, কারণ বাবা আমাকে মা আর বাবা দুজনের ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। থম্বিকে মন মরা দেখে ক্যালপো জিজ্ঞেস করে আমার কথায় কষ্ট পেলে? থম্বি বলে আমার নানি সবসময় একটা কথা বলে, যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তারা যত দূরে থাকুক না কেন তারা কোথাও না কোথাও আমাদের জন্যই অপেক্ষা করে। আমার বিশ্বাস তোমার মাও তোমার জন্য অপেক্ষা করছে। এভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অ্যালপাইন স্টেশনে পৌঁছে ক্যালপো থম্বিকে তার বাইকে করে নিয়ে এসে একটা অটোতে উঠিয়ে দেয়, কারণ এলাকার মানুষ তাদের একসাথে দেখলে এটা নিয়ে কথা হবে। অটো থেকে নেমে থম্বি দেখে দূরে ক্যালপো দাঁড়ানো। থম্বি ইশারায় জিজ্ঞেস করে যাওনি? ক্যালপো বলে তুমি যাওয়ার পর তারপর যাবো। থম্বি হাসতে হাসতে ভেতরে চলে যায়। বাসায় এসে ক্যালপো ছাদে শুয়ে চাঁদ দেখে দেখে মনে মনেই হাসছে। তখনই বাবা এসে বলে কি ব্যাপার, রোমিও রোমিও গন্ধ পাচ্ছি। ক্যালপো বলে জানিও না তো বাবা। বাবা জিজ্ঞেস করে তা মেয়েটাকে ওটা বললাম কেন গেলি? ক্যালপো বলে সময় হলে সব বলবো। বাবা বলে ঠিক আছে, কিন্তু মেয়েটাকে সময়ের আগেই বলে দিস, তোর জায়গায় আমি থাকলে এতদিনে ঠিকই বলে দিতাম। ক্যালপো হিটকারি করে বলে এখন আর সেই যুগ নেই, যুগ বদলে গেছে। তা তুই মাকে কিভাবে প্রপোজ করেছিলে? কি করবো আমি বলো না? বাবা বলে শোন, কাল ওই মেয়ের সাথে দেখা কর আর সাফ সাফ তাকে তোর মনের কথা বলে দে। বলো। ক্যালপো জিজ্ঞেস করে কিভাবে বলবো? দেখেছেন অবস্থা, বাবার কাছ থেকে মেয়ে পটানোর টিপস নিচ্ছে। বাবা বলে কেন, তুই কি রোমান্টিক কবিতা পড়িসনি? সেভাবেই বলবি। আর শোন, যাওয়ার আগে দাড়ি শেভ করে ফিটফাট হয়ে যাবি। ক্যালপো বলে না পারবো না, কেউ যদি আমাকে এভাবে মানতে পারে তাহলে ভালো, কারোর জন্য আমি বদলাতে পারবো না। বাবা বিরক্ত হয়ে বলে তোর যা খুশি কর বলেই শুয়ে পড়ে। পরের দিন সকালে কলেজের কালচারাল ফেস্ট হওয়ায় চারিদিক রঙিন কাগজে সাজানো হয়। ক্যালপো ভদ্র ছেলের মতো চুল কেটে কলেজে আসে। তার মানে শেষমেশ বাবার কথাই শুনতে হলো। ক্যালপো রিনাকে ডাক দিলে রিনাও ক্যালপোকে এত ভদ্ররূপে দেখে অবাক হয়ে যায়। রিনা ক্যালপোর ভাবসাবে বুঝতে পেরে বলে সোজা কমার্স ডিপার্টমেন্টে যা। ক্যালপো খুশি মনের সামনের দিকে এগোতেই হঠাৎ খেয়াল করে দেখে এক রুমে পরীর মতো সাজে থম্বি বসে আছে। মায়াবী চোখ মিষ্টি হাসি দেখে ক্যালপো অবাক হয়ে তাকিয়ে থাকে। থম্বি জিজ্ঞেস করে আরে চুলের কি হলো? ক্যালপো বলে এই এমনি একটু কেটেছি। থম্বি জিজ্ঞেস করে তা এখানে কেন এসেছো? ক্যালপো বলে একটা কথা বলার ছিল। ক্যালপো আমতা আমতা করে বলতেই যাবে, তখনই রিনা এসে থম্বিকে ডেকে বলে এরপর তোর পালা, তাড়াতাড়ি আয়। থম্বি যেতে গেলেই ক্যালপো বেস্ট অফ লাক দেয়। অডিটোরিয়ামের দরজায় ক্যালপো অপলক দৃষ্টিতে থম্বিকেই দেখতে থাকে। ফাংশন শেষে ক্যালপো বাবাকে কল দিয়ে বলে থম্বির পারফরমেন্স অনেক সুন্দর ছিল। বাবা রেগে বলে তুই কি এখানে এ কাজে গিয়েছিস? ঠিক তখনই পেছন থেকে থম্বি সে জিজ্ঞেস করে তুমি কি যেন বলতে এসেছিলে? ক্যালপো বলে তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। থম্বি জিজ্ঞেস করে তুমি কি এটা বলার জন্য এসেছিলে? ক্যালপো বলে দেখো তুমি জানো আমার দুনিয়া খুবই ছোট, বাবা, আশুরা আন্টি, কয়েকজন বন্ধু আর ওই ডলফিন বিচ। থম্বি জিজ্ঞেস করে ডলফিন বিচে কি ডলফিন আছে? আমরা গেলে কি দেখতে পাবো? ক্যালপো বলে হয়তো দেখতে পাবে, বাবাকে জিজ্ঞেস করে জানাবো। থম্বি বলে না না, বাবাকে বলার দরকার নেই। পরের দিন রেস্টুরেন্টে এসে ক্যালপো বাবাকে জিজ্ঞেস করে এখানে কি ডলফিন আছে? বাবা বলে আরে বলো, ডলফিন না থাকলে ডলফিন বিচ নাম হলো কেন? ক্যালপো জিজ্ঞেস করে তুমি কি কখনো দেখেছো? বাবা বেশ ভেবেচিন্তে বলে আমি যেভাবে দেখেছি তার কেউ দেখেনি। এখানে মানুষদের বিশ্বাস ডলফিন সেই কাপলদের সামনে দেখা দেয় যারা একে অপরকে সত্যিই ভালোবাসে। ক্যালপো এবার থম্বিকে বলে সেভাবেই প্ল্যান বানায়। থম্বির জন্য অপেক্ষা করতে করতে মাঝি জিজ্ঞেস করে তুই কি শিওর যে থম্বি আসবে? ক্যালপো বলে অবশ্যই আসবে। হঠাৎ খেয়াল করে থম্বি দৌড়াতে দৌড়াতে তাদের দিকে এগিয়ে আসছে। তাড়াতাড়ি করে নৌকায় ওঠে। মাঝ সমুদ্রে যাওয়ার পরও ডলফিনের কোনো দেখা না পেয়ে মাঝি বলে অনেক দূর চলে এসেছি, ফুয়েলও শেষের পথে, আজ মনে হয় আর দেখা হবে না। কিন্তু ক্যালপো রাজি হয় না। মন খারাপ করে থম্বিও বলে চলো ফিরে যাই। ঠিক তখনই ডলফিন নৌকা নিচে ধাক্কা দিতে নৌকা কাত হয়ে যায়। থম্বি ক্যালপোর হাত শক্ত করে ধরে বসে। ক্যালপো তো এতেই খুশি। এরপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকগুলো ডলফিন আসে। এটা দেখে দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। থম্বি অনেক খুশি। তীরে ফিরতেই ঝুম বৃষ্টি শুরু হয়, তাই ক্যালপো থম্বিকে তার আড্ডায় নিয়ে আসে। থম্বি বলে সমুদ্রে এমন বৃষ্টি দেখা খুবই ভাগ্যের ব্যাপার, তাই না? ক্যালপো বলে হ্যাঁ, মাঝিদের বিশ্বাস ডলফিন তখনই দেখা দেয় যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে। এই কথা শুনে থম্বি ইতস্তত বোধ করে। কথা ঘোরানোর জন্য ক্যালপো বলে আসলে আমার বাবা এমন বলেছে। থম্বি জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে সব জানিয়েছো? ক্যালপো সাবলীল ভাবেই বলে হ্যাঁ, জীবনের সব গুরুত্বপূর্ণ কাজ বাবাকে জানিয়েই করি। থম্বি জিজ্ঞেস করে এটা গুরুত্বপূর্ণ? ক্যালপো হ্যাঁ বললেই থম্বি লজ্জা পেয়ে যায়। থম্বি বলে এই বৃষ্টি থামবে না, আমি বরং চলে যাই। ক্যালপো বাধা দিলেও থম্বি শোনে না। যেতে যেতে থম্বি বলে তোমার বাবা তাহলে ঠিকই বলেছে। ক্যালপোর মনে তো লাড্ডু ফুটতে থাকে, তাহলে কি থম্বিও তাকে পছন্দ করে? আর এরপর থেকেই শুরু হয়ে যায় তাদের ভালোবাসার গল্প।
কাল্ভ মানে দুই হৃদয়ের মিলার গল্প। রাতে ক্যালপো থুম্বিকে কল দিলে থুম্বির গলা শুনে খুশি খুশি মনে হলে জিজ্ঞেস করে কি ব্যাপার। থুম্বি বলে বাবা বাসায় নেই, থান্ড্রাম গিয়েছে, মা কিচেনে আর আমি রুমে। তখনই মা থুম্বিকে ডাক দিলে থুম্বি কল কেটে দেয়। ত্রিমুল এসে জিজ্ঞেস করে তোকে সারাদিন ফোনে কথা বলতে দেখি, ব্যাপার কি? ক্যালপো বলে ওর বাবা বাসায় নেই। মাথা মোটা ত্রিপুল বলে এটা তো সিগন্যাল, ও নিশ্চয়ই তোকে বাসায় ডাকছে। বোকা ক্যালপো ত্রিমুলের কথা মতো থুম্বির বাসার সামনে এসে পায়চারি করতে থাকে। তারপর সুযোগ বুঝছে যেই উমে দেয়াল টপকে উঠতে যাবে তখনই দেখে চোর কবির, যে এখানে চুরি করতে এসেছে। ক্যালপো কবিরকে তার লাভ স্টোরি শোনালে কবির এই বাসা থেকে যে ব্যাগ চুরি করেছিল সেটা দিয়ে চলে যায়। ক্যালপো জানালার কাছে এসে থুম্বিকে কল করে বলে তোমাকে দেখতে চাই। থুম্বি বলে এখন কিভাবে সম্ভব, কাল দেখা হবে। ক্যালপো বলে জানালা খোলো, আমি এখনই দেখবো। থুম্বি দৌড়ে জানালা খুলে দেখে ক্যালপো দাঁড়ানো। বেচারি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ক্যালপো বলে কেউ দেখবে না, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। ক্যালপো চুরি করা ব্যাগটা দেখালে থুম্বি জিজ্ঞেস করে এটা কোথায় পেলে? এটা তো বাবার। ক্যালপো বলে তুমি দরজা খোলো। তুমি বলে না না, দরজা খুলতে পারবো না, এখান থেকেই দাও। কিন্তু ব্যাগটার সাইজ বড় হওয়ায় জানালা দিয়ে যাচ্ছিল না। উপায় না পেয়ে থুম্বি দরজা খোলে। থুম্বি বলে এখন যাও, মা পাশের রুমে আছে। কে শুনে কার কথা? ক্যালপো রুম ঘুরে দেখে সামনে থুম্বির মা আর নানির ছবি। ক্যালপো জিজ্ঞেস করে তুমি নানিকে অনেক ভালোবাসো? থুম্বি বলে হ্যাঁ, আমার জীবনে 3 জন মানুষ খুব কাছের। ক্যালপো থুম্বির পাশে বসে 3 জনের নাম জিজ্ঞেস করলে থুম্বি বলে শেষ থেকে শুরু করছি। প্রথমে হলো মা, তারপর নানি। এরপর লম্বা একটা বিরতি দিয়ে যেই না ক্যালপোর নাম বলতে যাবে তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। কবিরকে বাইরে দাঁড়ানো দেখে এলাকার মানুষজন চোর চোর বলে চিৎকার করা শুরু করে। উপায় না পেয়ে কবির ক্যালপো বলে চিৎকার করে বলে তাড়াতাড়ি পালা। থুম্বি আর ক্যালপো ঘাবড়ে যায়। থুম্বির মা এসে দরজা ধাক্কানো শুরু করে। বলদ ক্যালপো বাইরে না গিয়ে ভেতরে দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়ে। থুম্বি ভয়ে ভয়ে দরজা খুলে মা বলে বাইরে চোর এসেছে, তুই দরজা কেন খুলে রেখেছিস? থুম্বি বলে আমি এখনই লাগিয়ে দিচ্ছি। যেই না থুম্বি দরজা লাগাতে যায় মা আয়নায় খেয়াল করে দেখে দরজার আড়ালে ক্যালপো দাঁড়ানো। মা ভয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে। দুজন থেকে সব শোনার পরে মা ক্যালপোকে বলে তোমাদের কথা তো আমি শুনলাম, এবার তোমরা আমার কথা শোনো। তুমি আমাদের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানো না। আমি তো হতবাক হচ্ছি থুম্বি সব জেনেও কেন এমন করলো। ক্যালপো বলে থুম্বির কোনো দোষ নেই। মায়ের স্পষ্ট ভাষায় বলে দেখো আমাদের পরিস্থিতি এমন না যে তোমার কথা বুঝবো। মা হয়ে অনুরোধ করছি তুমি থুম্বির পিছু ছাড়ো, ওর সাথে আর দেখা করবে না প্লিজ। থুম্বি এই বাসা থেকে ফেরার 2 দিন কেটে যায়। ক্যালপোর বাবা 2 দিন ধরে ক্যালপোকে বাসায় না পেয়ে খুঁজতে বের হয়। ত্রিমুলিয়া থেকে জানতে পারে হয়তো সে তাদের আড্ডায় আছে। ত্রিমুল থুম্বির বাসায় হওয়া সব কাহিনীও বলে। বাবা তাদের আড্ডায় আসলে ক্যালপোর ঘুম ভাঙে। বাবা জিজ্ঞেস করে থুম্বি কি কল দিয়েছিল? ক্যালপো মাথা নাড়িয়ে না বললে বাবা বলে তোর কোনো ধারণা আছে মাঝরাতে কোনো মা যদি তার মেয়ের রুমে কোনো অপরিচিত ছেলেকে দেখে তাহলে তার কেমন লাগে? তুই কিভাবে বুঝবি? তোর তো মা নেই। আমি শিওর থুম্বি তোকে ডাকিনি, তুই নিজে থেকেই ওই বাসায় গিয়েছিলি। ভালোবাসলে এসব জিনিস শক্তভাবে সামলাতে হয়, কিন্তু তোর মতো অপদার্থের দ্বারা এটাও সম্ভব না। ক্যালপো জিজ্ঞেস করে এখন কি করব? বাবা বলে কেউ ভালোবাসলে পুরো দুনিয়া তার বিপক্ষে যাবে। সত্যিকারের ভালোবাসার পথে বাধা তো আসবেই, কিন্তু সেগুলো পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সামলাতে হয়। তুই ওর সাথে গিয়ে দেখা কর, কথা বল। তোর পথে ওর মাই বাধা। মেয়েরা কখনো তার মায়ের বিপক্ষে যায় না। বাবার কাছ থেকে সাহস নিয়ে ক্যালপো কলেজে এসে রিনাকে কল দেওয়ায়, কিন্তু থুম্বির ফোন বন্ধ পায়। ক্যালপো রিনাকে বাসা যেতে বললে রিনা বলে বাদ দাও, ওর বাবাকে তো চেনো না, সে অনেক ঝামেলা করবে, তখন আর মায়ের কিছুই করার থাকবে না। মন খারাপ করে ক্যালপো সেখান থেকে চলে আসে। থুম্বির ড্রাইভিং শেখার সময় ক্যালপো তার দলবল নিয়ে থুম্বির গাড়ি আটকে ট্রেনারকে গাড়ি থেকে বের করে নিজের গাড়িতে ওঠে। ট্রেনার আটকাতে গেলে ক্যালপোর বন্ধুরা তাকে ধরে রাখে। ক্যালপো এক্সিলেটর আর গিয়ারে এক টান দিয়ে গাড়ি রেল লাইনের পাশে নিয়ে থামায়। ক্যালপো জিজ্ঞেস করে তুমি আমার কল কেন রিসিভ করছো না? থুম্বি কাঁদো কাঁদো স্বরে বলে মা কি বলেছে শোনোনি? ক্যালপো রেগে জিজ্ঞেস করে কি বলেছে? থুম্বি বলে দেখো তুমি আমার বাবাকে চেনো না, সে জানতে পারলে সব শেষ। আমার মা খুবই নরম স্বভাবের, সে কিছুই করতে পারবে না, আর আমার জন্য মায়ের কিছু হোক তা আমি চাই না। ক্যালপো জিজ্ঞেস করে এই কথা আগে মনে ছিল না? তুমি যখন নানির বাসায় গিয়েছিলে, ডলফিন বিচে গিয়েছিলে, তখন মনে ছিল না? থুম্বি বলে দেখো এমন না যে আমি তোমাকে ভালোবাসি না, বোঝার চেষ্টা করো, আমার সাথে আর দেখা করবে না। ক্যালপো বলে আমার বাবা একটা কথা বলেছে, যখন কেউ ভালোবাসে পুরো দুনিয়া তার বিপক্ষে যায়, আর আমি তোমার জন্য সব বাধা অতিক্রম করতে প্রস্তুত। তুমি কি প্রস্তুত? থুম্বি বলে না। ক্যালপো রেগে গাড়ি থেকে নেমে যায়। ফিরে এসে বলে তুমি একটা খাঁচায় বন্দি ময়না পাখির মতো, আর তোমার জীবন সেখানেই কাটবে। বলেই ক্যালপো পিকোর বাইকে করে চলে যায়, আর থুম্বি সেখানে বসে অঝরে কান্না করতে থাকে। একে অপর থেকে আলাদা হয়ে দুজনেই বেশ মনমরা হয়ে কষ্টে দিন পার করছে। চঞ্চল স্বভাবের ক্যালপো একদমই চুপচাপ হয়ে গেছে। এসব মানতে না পেরে ক্যালপোর বাবা তার খালা আর তার পরিবারকে ডেকে আনে। খালু খালার সাথে কথা বলে রুমে গেলে সেখানে খালার মেয়ে আন্নাকে দেখে ক্যালপোর বেশ রাগ হয়, তাই আন্নার সাথে ভালোভাবে কথাও বলে না। এদিকে উকিল আন্টি ত্রেসা থুম্বিকে বলে ক্যালপো এখন বেশ কষ্টে আছে, আর এই শহরে
নিজেকে নষ্ট করার অনেক উপায় আছে। আমার মনে হচ্ছে ক্যালপো এমন কিছুই করবে। আন্না বেরিয়ে গেলে ক্যালপো তার বাবাকে বলে, এটা আমার প্রাইভেট জায়গা, এখানে ওকে কেন আসতে দিলে? বাবা রেগে বলে, এটা কি রিজার্ভ ব্যাংক নাকি? আগে মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। জানিস ও তোকে নিয়ে কত চিন্তা করে। একদিন ক্যালপো আন্নাকে শহর ঘুরিয়ে দেখাচ্ছে, সাথে তার দুজন বন্ধুও আছে। আন্না একা একাই বক বক করছে, কিন্তু ক্যালপো কিছুই শোনে না। হঠাৎ সেই পথ দিয়ে কলেজ যাওয়ার সময় থুম্বি ক্যালপোকে আন্নার সাথে দেখে প্রচুর রেগে অটো থেকে নেমে জোর গলায় ক্যালপোকে বলে, কি করছো এখানে? ক্যালপো যেন আকাশ থেকে পড়ে। হঠাৎ এই কথা শুনে সে বেশ অবাক হয়ে গেছে। থুম্বি এমন ভাবে কথা বলায় আন্না জিজ্ঞেস করে, এ কে? থুম্বি আন্নাকে ঝাড়ি দিয়ে বলে, তাদের তোমার কি? ক্যালপো বুঝতে পারে থুম্বি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, তাই কাটাঘাই নেড়ে ছিটা দিয়ে বলে, ও আমার কাজিন। তুমি বলে, রাখো তোমার কাজিন, আমার সাথে চলো। ক্যালপো জিজ্ঞেস করে, কোথায়? থুম্বি বলে, তোমার বাবার সাথে দেখা করবো। ক্যালপোর কথা না বাড়িয়ে তার বন্ধুদেরকে বলে আন্নাকে বাসায় নামিয়ে দিবি, আর আন্নাকে বলে ও আমার বন্ধু, ইমার্জেন্সি এসেছে তাই নিয়ে যেতে হবে, পরে কথা হবে। ক্যালপো থুম্বিকে ক্যাফেতে নিয়ে আসলে বাবা তো থুম্বিকে দেখে অনেক খুশি। আসুরা আন্টিকে ডেকে থুম্বিকে দেখায়। বাবার কাছে এসে ক্যালপো সমুদ্রের পাড়ে বসে। আসুরা আন্টি তো থুম্বিকে মুগ্ধ হয়ে দেখতেই থাকে। বাবা থুম্বিকে বসিয়ে বলে, সত্যি বলতে কি তুমি আসার আগে অর্জুনের ভালোবাসা শুধুই পাসপোর্ট ছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল ওর মায়ের মতো ওর জীবনেও কেউ আসবে, আর ক্যালপো সত্যিকারের ভালোবাসার মর্ম বুঝবে। তোমাকে অনেক ধন্যবাদ। বাবার সাথে কথা বলে থুম্বি ক্যালপোর কাছে এসে বলে, তুমি সেদিন বলেছিলে না পুরো দুনিয়া আমাদের বিপক্ষে গেলেও তুমি সবার সাথে লড়াই করবে? তুমি যদি এমন করো তাহলে আমি তোমার পাশে হাত ধরে থাকবো। ক্যালপো মনে মনে খুশি হয়, কিন্তু ভাবের ঠেলায় কিছুই বলে না। থুম্বি বলে, তোমার বাবা বলেছিল তুমি নাকি কয়েকদিন অনেক মন খারাপ করেছিলে। ক্যালপো ভাব দেখিয়ে বলে, আমি আর কষ্ট, আমি ইউরোপিয়ান মেয়ে বটানোতে ব্যস্ত ছিলাম, ভালো কাউকে পেলেই চলে যাব। থুম্বি রেগে বালি ছুঁড়ে মারে। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে ক্যালপোর বাবা ছেলের জন্য অনেক খুশি হয়ে যায়। একদিন রিনা থুম্বির বাসায় এসে সৌদাকে মানে থুম্বির মাকে বলে, আন্টি আজ কলেজের শেষ দিন, ওকে আমাদের সাথে যেতে দিন। রিনার বাহানায় মা না করতে পারে না, থুম্বিকে যাওয়ার পারমিশন দেয়, কিন্তু বলে দেয় বাবা ফিরে আসার আগেই চলে আসবে। খুশি হয়ে থুম্বি মাকে জড়িয়ে ধরে বলে, এই জায়গাটা অনেক সুন্দর, আমরা এখান থেকে আর কোথাও যাব না। সন্ধ্যায় সবাই মেলায় আসে। ক্যালপো আর থুম্বি দুজনে এই মোমেন্টটা এনজয় করতে থাকে। থুম্বিকে এত হাসি খুশি দেখে ক্যালপোর অনেক ভালো লাগে। চর্গিতে ঘোরার পর ক্যালপো জিজ্ঞেস করে, এরপর কোথায়? থুম্বি বলে, আমাকে রাতের অ্যালোপি শহর ঘুরে দেখাবে। ব্যাস, ক্যালপো বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ক্যালপো থুম্বিকে ফটোগ্রাফার ফেরি আঙ্কেলের কাছে নিয়ে আসে। ঢুকতেই ক্যালপো একটা ছবি দেখিয়ে বলে, এটা আমার মায়ের ছবি। থুম্বি অবাক হয়ে ছবিটা দেখতে থাকে। এরপর যখন ক্যালপো ছবি তুলতে যায়, থুম্বি একদম ক্যালপোর বাবা মায়ের মতো পোজ দিয়ে ছবি তোলে। ফ্রেডি স্টুডিওতে অসংখ্য ছবির নেগেটিভ আর লাইটিং দেখে ক্যালপো অবাক হয়ে দেখতে থাকলে ফ্রেডি বলে, একটা জিনিস জানো, সুফিবাদরা বলতো যখন কোন আত্মা ভালোবাসায় পড়ে সে 7টা ধাপ অতিক্রম করে। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, উনস মানে মায়া, ইশক মানে ভালোবাসা, আকিদাত মানে বিশ্বাস, ইবাদাত, জুনুন মানে পাগলামি, আর মৃত্যু। থুম্বি ক্যালপোর বাবা মায়ের ছবি দেখতেই থাকে। ফ্রেডি ক্যালপোকে তার ছবি ধরিয়ে দিয়ে বলে, পেছনের এই গাছের 7টা রং ভালোবাসার 7টা ধাপকে বোঝায়, বুঝেছো? বোকা ক্যালপো বলে, না। ক্যালপো থুম্বিকে তার ভিনটেজ গাড়ির গ্যারেজে নিয়ে আসে। এরপর সেই গাড়ি করে তারা পুরো অ্যালাপি শহর ঘুরে বেড়ায়। থুম্বিও মন খুলে মিষ্টি এই মুহূর্তগুলো উপভোগ করে, যেন বন্দি পাখি আজ তার বন্দি খাঁচা থেকে ছাড়া পেয়েছে। ক্যালপো থুম্বিকে কোস্টগার্ড ল্যাম্পপোস্টে নিয়ে আসে। তাদের স্নিগ্ধ সমুদ্র দেখে দুজনেই খুশি হয়ে যায়। ক্যালপো থুম্বির কাঁধে হাত রাখে। থুম্বি ব্যাগ থেকে কিছুটা বের করে ক্যালপোকে বলে, হাত ছড়াও। ক্যালপো তো ভয়ই পেয়ে যায়। থুম্বি ক্যালপোর হাতে একটা প্রজাপতির ব্রেসলেট পরিয়ে দেয়। ক্যালপো জিজ্ঞেস করে, এটা কি? থুম্বি বলে, আমার দেওয়ার নাম, তুমি খুঁজে বের করবে যে নামটা কি হতে পারে। থুম্বিকে বাসায় নামিয়ে দিয়ে ক্যালপো ধাবায় এসে বন্ধুদেরকে বলে, আমাদের এখন জীবন নিয়ে ভাবা উচিত, এভাবে টুরিস্ট গাইড হয়ে আর কতদিন চলবো? তখনই থুম্বির কল আসলে ক্যালপো উঠে গাড়িতে কথা বলতে আসে। ক্যালপো জিজ্ঞেস করে, তোমার মা কি বকা দিয়েছে যে আমরা দেরি করে গেছি? থুম্বি বলে, না। ক্যালপো বলে, আমি ওই নামটা পড়েছি যেটা ব্রেসলেটে লেখা আছে, কালভ মানে হৃদয়। তখনই কেউ থুম্বিকে ডাক দেয়, তাই থুম্বি কল কেটে ভেতরে এসে দেখে তার বাবা দাঁড়ানো। বাবা জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলে? থুম্বি ভয়ে ভয়ে বলে, বন্ধু। বাবা রেগে ফোন চাইলে থুম্বি ভয়ে ফোন না দিতে চাইলেও বাবা কেড়ে নিয়ে ফোন চেক করে দেখে সব কালভ নামে সেভ করা। বাবা জিজ্ঞেস করে, তোমার বন্ধুর নাম কালভ, এর মানে কি? থুম্বি হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা ওয়াশরুমে গিয়ে ফোনটা ফ্ল্যাশ করে দেয়। মা ভয়ে দৌড়ে আসে। থুম্বির বাবা জিজ্ঞেস করে, তা কালভের মানে কি বলতো? তোমার মেয়ে জানে না। সৌদা চুপচাপ ভয়ে কাতর হয়ে কাঁপতে থাকে। থুম্বির বাবা আবারও জিজ্ঞেস করে, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে তাই না? তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, তা বলো। সৌদা তবুও চুপ করে থাকলে থুম্বির বাবা রেগে সৌদার উপর হাত ওঠাতেই যাবে, তখনই থুম্বির সাহস নিয়ে সামনে এসে বাধা দেয়। বাবা বলে, সরে যা। কিন্তু থুম্বি বলে, না, সরবো না, দোষ আমি করেছি, মারতে হলে আমাকে মারো, মায়ের উপর আর তোমাকে অত্যাচার করতে দিব না। মেয়ের এমন সাহস দেখে থুম্বির বাবা আর কিছু না বলেই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়।
সোদা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তুইটা কি করলি? তোর বাবা ফিরে এসে হাঙ্গামা শুরু করবে। তুমি বলে, আমি জানি এখন আমার কি করা উচিত। বলে নিচে এসে ল্যান্ডলাইন থেকে ক্যালপোকে কল দেয়। ক্যালপো কথা বলে তার ফোন গাড়ির ভিতরে রেখে গেছে। বাইরের শোরগোলে ফোনের রিং শুনতে পায় না। কিছুক্ষণ পরে ঝাপসা একটা শব্দ পেয়ে ক্যালপো উঠে এসে দেখে কল এসেছে। এদিকে থুম্বি নিরাশ হয়ে কল কেটে দিচ্ছিল। তখনই ক্যালপো হ্যালো বলে। থুম্বির সাথে সাথেই ক্যালপোকে বলে, প্লিজ তুমি এখানে এসে আমাকে নিয়ে যাও। ক্যালপো জিজ্ঞেস করে, কি হয়েছে? শান্ত হয়ে বলো। থুম্বি কান্না করে বলে, এখানে থাকা আর সম্ভব না। আমি অনেক চেষ্টা করেছি, আর পারছি না। এখানে থাকলে আমি মারা যাব। ক্যালপো বলে, ঠিক আছে আমি আসছি, কিন্তু তোমার বাবা আছে না? তুমি রেগে বলে, তুমি আসবে নাকি আমি অন্য কোথাও চলে যাব? ক্যালপো শান্ত করে বলে, আমি এখনই আসছি, তুমি দাঁড়াও। ক্যালপো আর কিছু বলার আগেই থুম্বি কল কেটে দেয়। থুম্বি উপরে রুমে এসে ব্যাগ গোছানো শুরু করে। সোদা জিজ্ঞেস করে, তুই না বলেছিলি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিবি? থুম্বির কোনো জবাবই দেয় না। সোদা বলে, আমাকে জবাব দে। থুম্বি মায়ের উপর অভিমান করে বলে, তোমার কি সেই সাহস আছে বাবার সাথে সেভাবে কথা বলার, যেমনটা আমার আর ক্যালপোর সামনে বলেছিলে? নেই তাই না? আমি জানি তুমি পারবেও না। আমি তোমার মতো সারা জীবন ভয়ে ভয়ে কাটাতে পারবো না, তাই এখান থেকে চলে যাচ্ছি। বলেই ব্যাগ নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ায়। ক্যালপো আসলেই থুম্বি গাড়িতে উঠে বসে। বারান্দায় দাঁড়িয়ে সৌদা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ক্যালপো জিজ্ঞেস করে, কি হয়েছে? থুম্বি ঝাড়ি দিয়ে বলে, তুমি যাও এখান থেকে। ক্যালপোর কথা না বাড়িয়ে গাড়ি চালানো শুরু করে। কিছু দূর আসার পরে ক্যালপো জিজ্ঞেস করে, কি হয়েছে এখন তো বলো। থুম্বি ক্যালপোকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমি আমার মাকে একা ফেলে রেখে এসেছি। ক্যালপো থুম্বিকে সান্ত্বনা দিতে গিয়ে পেছনে ফিরলেই সামনে থেকে এক দুদলা আসে আর গাড়ির ধাক্কায় লোকটা পড়ে যায়। থুম্বি অনেক ভয় পেয়ে যায়। ক্যালপো থুম্বিকে বলে, কিচ্ছু হয়নি, তুমি ভেতরেই থাকো, যাই হোক না কেন গাড়ি থেকে নামবে না। ক্যালপো গাড়ি থেকে নেমে লোকটাকে উঠিয়ে ক্ষমা চেয়ে বলে, আমি দেখতে পাইনি। ঠিক তখনই সেখানে রাজু তার দল নিয়ে চলে আসে, যাদের সাথে ক্যালপোর সিনেমা হলে ঝামেলা হয়েছিল। আজ এমন অবস্থায় ক্যালপোকে দেখে তারা সুযোগের সদ্ব্যবহার করতে আসে। লোকটা বলে, এটা আমাদের ব্যাপার, তোমরা যাও। কিন্তু তারা তো এই সুযোগ হাতছাড়া করবে না। পুরোনো হিসাব আজ যে কোনো ভাবেই মেটাবে। গুন্ডাগুলো ক্যালপোকে চড় থাপ্পড় মারতেই থাকে, কিন্তু সাথে থুম্বি আছে বলে ক্যালপো বেশি কিছু বলে না। ক্যালপোকে মার খেতে দেখে থুম্বির অনেক কষ্ট হয়। গুন্ডারা যখন ভিতরে থুম্বিকে দেখতে পায় তখন একজন গাড়ির দিকে এগিয়ে আসে। ক্যালপো নিজেকে আটকে রাখতে পারে না, তাই ক্যালপো পাগলের মতো এক নাগারে সবাইকে মারতেই থাকে। কয়েকজন উঠে গাড়ি থেকে মোটা লাঠি নিয়ে আসলে ক্যালপো চিন্তা করে এদের সাথে সে একা পারবে না, তাই থুম্বিকে গাড়ি থেকে নিয়ে দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে ট্রেন আসার মুহূর্তে ক্যালপো আর থুম্বি ওপারে চলে যায়, কিন্তু রাজু আর তার লোকেরা যেতে পারে না। ট্রেন চলে গেলে দেখে সামনে ক্যালপো তার গ্যাং নিয়ে দাঁড়ানো। এত সহজে হিরো কি গুন্ডাদেরকে ছেড়ে দিবে? তখনই পেছন থেকে পুলিশের গাড়ির হর্ন শোনা যায়। ক্যালপোর বাবা সৌদা সবাই থানায় এসেছে। ইন্সপেক্টর বলে, গতরাতে ওই ছেলেগুলো মারামারি করছিল, আপনার মেয়েও সেখানেই ছিল। আমি যখন জানতে পারি ও আপনার মেয়ে, তাকে বাসায় যেতে বলি, কিন্তু সে বলে ছেলেগুলোকে না ছাড়লে সেও যাবে না। ক্যালপোর বাবা বলে, ওরা ডলফিন মিথের ছেলে, আমি ভালো করে চিনি, ওরা ভালো। অতীতে ছোটখাটো সমস্যা নিয়ে একটু হাতাহাতি হয়েছিল, আমি আগে জানলে সমাধান করে দিতাম, কিন্তু চিন্তা করবেন না, আর এমন হবে না। থম্বির বাবা জিজ্ঞেস করে, তা আপনি কে? ক্যালপোর বাবা ক্যালপোকে দেখিয়ে বলে, ওর বাবা। থম্বির বাবা বুঝে যায় এটাই সেই ছেলে, থম্বি যার নাম কার্ভ দিয়ে সেভ করেছিল। ইন্সপেক্টরকে ভেতরে নিয়ে আসে। রাজুর মাও সেখানে এসেছে। সে কান্নাকাটি করে বলে, আমার ছেলেকে দিন, আমাদের হয়ে কথা বলার কেউ নেই। রাজু বলে, এসব মায়া কান্না বাদ দাও, বাসায় যাওয়ার থেকে আমার এখানে থাকাই ভালো। মায়ের সাথে এমন আচরণ দেখে লেডি কনস্টেবল তাকে ঝাড়ি দেয়। কিছুক্ষণ পর ইন্সপেক্টর এসে ক্যালপোর বাবাকে ভেতরে ডাকে। ভেতরে যাওয়ার আগে ক্যালপোর বাবা থুম্বিকে বলে, চিন্তা করো না, আমি ঠিক করে নিব। কিন্তু থুম্বি আর সোদা তো জানে তার বাবা কেমন। ভেতরে এসে ক্যালপোর বাবা বলে, স্যার আমি এখানে সবকিছু ঠিক করতে এসেছি। থুম্বির বাবা সাইফ ক্যালপোর বাবাকে কষে এক চড় মারে। একের পর এক চড় মারতেই থাকে। থুম্বির কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না। ক্যালপো ভেতরে যেতে চায়, কিন্তু তাকেও যেতে দেওয়া হয় না। সাইফ বলে, তুই কি ঠিক করবি রে? আর কোনদিন যদি তোর ছেলেকে আমার মেয়ের আশেপাশে দেখেছি কিংবা বাসায় অথবা কলেজে দেখেছি, তাহলে তুই আর তোর ছেলে সারা জীবনের জন্য জেল খাটবি, যা এখান থেকে। বাইরে বেরিয়ে ক্যালপোর বাবা সবাইকে দেখানোর জন্য বলে, সব ঠিক আছে, কথা হয়ে গেছে, আমরা এখন যেতে পারবো। ক্যালপো নিজের উপর প্রচুর রাগ হয়। বাবার অপমানে সে কিছুই করতে পারলো না। ক্যালপোর বাবা থুম্বির মাথায় হাত রেখে বলে, তুমিও বাসায় যাও। থুম্বি ক্যালপোর বাবার এত অপমান সহ্য করতে না পেরে হাত ধরে চুমু খেয়ে কান্না করে দেয়। এই সবকিছু তার জন্যই হয়েছে। ক্যালপোর বাবা এতক্ষণ চুপ থাকলেও আর কান্না আটকে রাখতে পারে না। থুম্বিকে অঝরে কান্না করতে দেখে ক্যালপোকে বলে, খামোখা বেচারিকে কাঁদতে হলো। এই কথা শুনে ক্যালপোর সব বন্ধুরাও কান্না করতে থাকে। ক্যালপোর বাবা থুম্বিকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। রিনা বাসায় এসে বলে, ওরা কলেজ থেকে টিসি নিয়ে নিয়েছে, 10 দিনের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাবে। কথাটা শোনা মাত্রই ক্যালপো রেগে তেড়ে যেতে গেলে বাবা তাকে কোন রকমের সামনে বসায়। ট্রেসা বলে, আমি আমার কলেজের সাথে কথা বলেছি, এখানে জাতিগত বা ধর্মীয় কোনো সমস্যা ইস্যু না, ইস্যু হলো থুম্বির বাবা সাইফুদ্দিন। সে অনেক রকচটা স্বভাবের, আর তার বড় বড় রাজনৈতিক নেতার সাথেও ভালো সম্পর্ক। কাসারোডের এনকাউন্টার কেস বিষয়ে শুনেছো না? ওই কেসের জন্যই তাকে পানিশমেন্ট ট্রান্সফার হিসেবে এখানে পাঠানো হয়েছে। পলিটিক্যালি কোনোভাবে কিছুই করা সম্ভব না, তবে একটা উপায় আছে। সিসিলি তো থাইল্যান্ডে থাকে, তাকে বলেন ভিসার ব্যবস্থা করতে। এরা দুইজন একবার ওখানে
সেখানে গেলে সাইফ আর কিছুই করতে পারবে না। রিনা বলে আমি থম্বির মায়ের কাছ থেকে তার পাসপোর্ট নিয়ে আসবো। বাবা চিন্তিত হয়ে বলে এত কম সময় এসব করা কি আদেও সম্ভব? তৃষা বলে একবার চেষ্টা তো করে দেখা যাক। থম্বি নামাজ পড়ে সালাম ফেরাতেই দেখে মা কাপড় গুছিয়ে এনে বিছানায় রাখছে। তারপর পরম যত্নে থম্বির মাথায় চুমু দিয়ে চলে যায়। থম্বি দোয়ায় বসতেই যাবে তখনই ফোনের ভাইব্রেশন শুনে তাকিয়ে দেখে মা কাপড়ের ভাঁজে ফোন রেখে গেছে। থম্বি কল রিসিভ করতেই ক্যাল্পো বলে সব ব্যবস্থা হয়ে গেছে, তোমার বাবা বের হতেই তুমি বের হয়ে যাবে। এরপর আমরা কোয়েম্বাটোর হয়ে থাইল্যান্ড চলে যাব। তারপর তোমার বাবা আর কিছুই করতে পারবে না। পরদিন সকালে থম্বি চুপচাপ বসে খাবার খাচ্ছে। তখনই সাইফ বের হয়ে বলে আজ দুপুরে ফিরতে দেরি হবে। ডলফিন বিচ থেকে একটা গ্যাংকে ধরেছি, মনে হচ্ছে তাদের সাথে গ্যাংয়ের একজনের বাবাও জড়িত। তারা নাকি বহুদিন যাবৎ থাইল্যান্ড থেকে কোয়েম্বাটোর হয়ে ড্রাগ সাপ্লাইয়ের ব্যবসা করে। এই কথা শুনে থম্বির আর বুঝতে বাকি থাকে না তার বাবা ক্যাল্পো আর তার বাবাকে ফাঁসানোর জন্য ভুয়া কেস বানিয়েছে। সাইফ সাথে এক হাসি দিয়ে থানার দিকে রওনা দেয়। এদিকে সাইফের জুনিয়র ক্যাল্পোকে এসে বলে ভালোই মেনে নে, ওই ড্রাগ তোদের, না হলে এমন মার মারবো যে নিজের বাবার নামও ভুলে যাবে। ক্যাল্পো বলে যে দোষ করিনি তার স্বীকারও করবো না। অফিসার বলে তাহলে কি বলতে চাস, যে আমরা তোদের ক্যাফেতে ড্রাগস রেখে তোদেরকে ফাঁসিয়েছি? সবাইকে নৃশংসভাবে মারা হয়। রিনা পর্দার আড়াল থেকে নিজের বন্ধুদেরকে এভাবে মার খেতে দেখে আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে থম্বিকে কল দিয়ে বলে দয়া করে তোমার বাবাকে বলো ওদেরকে ছেড়ে দিতে, ওদের কোনো দোষ নেই, এরা ওদেরকে মারতে মারতে মেরেই ফেলবে, দয়া করে থামতে বলো। থম্বি কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত, তাই দৌড়ে মায়ের কাছে এসে বলে এক্ষুনি বাবাকে কল দিয়ে বলো ওদেরকে ছেড়ে দিতে, ওদের কোনো দোষ নেই। মা সব শুনেও পাথরের মতো দাঁড়িয়ে থাকে। থম্বি কান্না করতে করতে মাকে বলে বাবাকে থামতে বলো মা। মা তবুও কোনো উত্তর না দিলে থম্বি রেগে মায়ের হাত থেকে প্লেট নিয়ে মেঝেতে ফেলে বলে বাবাকে বলো আমি কোথাও যাব না, ওদেরকে ছেড়ে দিক। মা আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে বলে কি বলবো আমি, তুই বলে দে। তোকে এখান থেকে পালাতে এই জন্য সাহায্য করেছিলাম যেন তুই এই নরক থেকে মুক্তি পাস। যেখানে আমি নিজে এখানে দাসীর মতো জীবন কাটাচ্ছি সেখানে আমি তোকে কিভাবে সাহায্য করব? মা থেকে কোনো সাহায্য করতে পারবে না বুঝতে পেরে হতাশ হয়ে কান্না করতে করতে থম্বি তার রুমের দিকে হাঁটতে থাকে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। ট্রেসা এসে বলে ওদের বিরুদ্ধে আগে এমন কোনো কেসই নেই, কোনো প্রমাণও নেই, তাহলে কিসের ভিত্তিতে ওদেরকে আপনি এভাবে পশুর মতো অত্যাচার করছেন? সাইফের সিনিয়র মোস্তফা চুপ করে থাকে। ট্রেসার বাকি কলিগরা বলে আমরা খুব ভালো করে জানি আপনারা নিজেদের শত্রুতার জন্য এই কেস বানিয়েছেন, তাই বেশি বাড়াবাড়ি করলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। মোস্তফা চুপ করে থাকে কারণ সেও জানে দোষটা তাদের। রাতে সাইফ তার ইন্টারভিউ দেখি যেখানে কোর্ট তাকে কাসারডাও ইনকাউন্টার কেস থেকে বেকসুর খালাস দিয়েছে। তখন থম্বি এসে বলে বাবা ওরা নির্দোষ, দয়া করে দেখে ছেড়ে দাও, আমি কোথাও যাব না। নির্দয় নিষ্ঠুর সাইকো সাইফ শয়তানি হাসি দিয়ে বলে ওরা দোষী না নির্দোষ তা তো কোর্ট জানাবে, এসবে আমার আর কিছুই করার নেই। এই যেমন দেখো তুমি, তোমার মা আর তার পরিবার সবাই আমাকে কাসারডাও এনকাউন্টারের আসামি ভাবছিল, কিন্তু আজ কোর্টে প্রমাণ তো হয়ে গেল যে আমি দোষী না। তেমনি ওরা জেল থেকে বের হলে ওদের লাশ পাওয়া গেলে আবার আমাকে দোষ দিও না, তাই ওদের জেলে থাকাটাই ভালো, তাই না? থম্বি প্রচন্ড রাগ কষ্ট আর অসহায়ত্বে বিড়বিড় করে বলে তুমি ওদেরকে আটকে রাখতে পারবে না। বলেই একই কথা বারবার বিড়বিড় করতে করতে তার রুমের দিকে চলে আসে। এদিকে সকাল হতেই কোর্ট থেকে জামিন নিয়ে সবাইকে বেকসুর খালাস দিয়ে বের করা হয়। ট্রেসার কলি ক্যালপোর বাবাকে বলে এই সাইফ এমনিও পুলিশ ডিপার্টমেন্টের মাথা ব্যথার কারণ, সবাই তার প্রতি অতিষ্ঠ, তাই তার জন্য কেউ যেন পুলিশ ডিপার্টমেন্টের পর আঙ্গুল তুলতে না পারে, তাই কেউ আর এই কেস নিয়ে মাথা ঘামাবে না, তাই চিন্তার কিছু নেই, ওদের আর কোনো সমস্যা হবে না। তখনই রিনা এসে ক্যালপোকে ফোন ধরিয়ে দিলে ক্যালপো ফোন নিয়ে সবার আড়ালে চলে আসে। থম্বি খুব আস্তে আস্তে ক্লান্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? বাবা ঠিক আছে? ক্যালপো বলে হ্যাঁ আমরা ঠিক আছি, তুমি একদম চিন্তা করবে না, ওরা বলেছে এই কেস অনেক দুর্বল, সব ঠিক হয়ে যাবে। তীব্র অপরাধ বোধ নিয়ে থম্বি বলে আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। ক্যালপো বলে কে বলেছে? আমরা একদম ঠিক আছি, আমাদের কিছু হয়নি, তুমি শান্ত হও। থম্বি তবুও বারবার ক্যালপোর কাছে ক্ষমা চাইতে থাকে। ক্যালপোর কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। হঠাৎই থম্বি অসাড় হয়ে মেঝেতে পড়ে যায়। ক্যালপো অজানা এক ভয়ে থম্বিকে ডাকতেই থাকে কিন্তু কোনো সাড়াই পায় না, তাই আবারও কেটে কল দিতেই থাকে কিন্তু কেউ কল রিসিভ করে না। ক্যালপো অসহায়ের মতো কান্না করতে থাকে আর সহজ সরল মিষ্টি থম্বির হাত থেকে রক্ত গড়িয়ে মেঝেতে টুপ টুপ করে পড়ছে। বোকা মেয়েটা নিজেকেই শেষ করে তার ভালোবাসার মানুষটাকে তার নিষ্ঠুর বাবার অত্যাচার থেকে মুক্ত করে দিয়ে গেল। কারণ সে জীবিত থাকলে সাইফ কখনোই ক্যালপোর পিছু ছাড়তো না, বরং তার জীবন নরক বানিয়ে দিত। থম্বির মৃত্যুতে মা আর ক্যালপো যেন শোকে পাথর হয়ে গেছে। মর্গ থেকে লাশ গাড়িতে উঠালে একজন সাইফকে বলে এখানে সবার লাশ দেখা হয়ে গেলে লাশ নিয়ে ওট্টাপালামের দিকে রওনা দিব। মা এই প্রথম প্রতিবাদের সুরে বলে আমার মেয়েকে এখানেই দাফন করা হবে, কারণ তাকে যারা সত্যিকারের ভালোবাসে তারা সবাই এখানেই থাকে। অহংকারী রক্তরা স্বভাবের সাইফও আজ মাথা নিচু করে বলে এসব কি বলছো? মা রেগে বলে আমার মেয়ের অন্তত একটা ইচ্ছা তো পূরণ হবে, ওকে এখানে দাফন করা হবে। সাইফেরও আজ শক্তি নেই যে তার স্ত্রীর বিপক্ষে কোনো কথা বলবে, কারণ তার
একমাত্র মেয়ের মৃত্যুর জন্য একমাত্র সেই দায়ী। মানুষ এক না এক সময় ঠিকই বোঝে, কিন্তু বুঝতে বড্ড দেরি করে ফেলে। প্রাণবন্ত ক্যাল্পো যেন তার সব অনুভূতি হারিয়ে জ্যান্ত লাশ হয়ে গেছে। থুম্বিকে শেষ গোছল দিয়ে কাফনের কাপড় পরিয়ে মুখ ঢেকে দেওয়া হয়। সাইফ তাকিয়ে দেখে তার স্ত্রীও তীব্র ঘৃণায় তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। লাশ নিয়ে বের হতেই ক্যাল্পো সাইফকে সরিয়ে নিজেই খাটিয়া কাঁধে নেয়। সাইফের আজ ক্ষমতা নেই যে সে ক্যাল্পোকে আটকাবে। থুম্বির মৃত্যুতে পুরো অ্যালেপিতে যেন শোকের ছায়া নেমেছে। আকাশও আজ অঝোর ধারায় কান্না করছে। প্রচন্ড বৃষ্টির মাঝেই জানাজার নামাজ পড়ে থুম্বিকে কবরে দাফন করা হয়। ক্যাল্পো দূরে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবাই চলে গেলেও ক্যাল্পো মসজিদের সিঁড়িতে বসে তার প্রিয় মানুষটার কবরের দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাবা এসে ক্যাল্পোর মাথায় হাত বুলিয়ে তাকে গাড়িতে করে বাসার পথে চলা শুরু করে। পথের মাঝেই ক্যাল্পো হঠাৎ করে বলে, বাবা গাড়ি থামাও। বাবা গাড়ি থামাতেই ক্যাল্পো দৌড়ে নেমে রাস্তায় বসে ডুকরে ডুকরে কান্না করতে করতে চিৎকার করে ওঠে। পুরো অ্যালেপি যেন তার যন্ত্রণায় কেঁপে ওঠে। ক্যাল্পোর এই হাহাকার কাঁদতে বাধ্য করবে আপনাকেও। বাবা দৌড়ে এসে ক্যাল্পোকে জড়িয়ে কান্না করতে থাকে। ভালোবাসার মানুষ কিভাবে হারানোর কষ্ট বোঝার ক্ষমতা তারই আছে, যে সত্যি কাউকে হারিয়েছে। তাছাড়া কেউ এই কষ্ট কখনোই বুঝতে পারবে না। রাতে থম্বির মিষ্টি ডাক আর লাশ দেখে ভয়ে ক্যাল্পো কেঁপে ওঠে। তার খুব অস্থির লাগে। নিজেকে শান্ত করার কোনো শক্তি তার নেই। গভীর রাতে বাবার দরজায় পাগলের মতো ধাক্কা দেয়। বাবা দরজা খুলে ক্যাল্পো বলে, বাবা আমি কি মরতে পারবো? আজ পর্যন্ত কোনো কাজ তোমাকে না বলে করিনি, তাই আমাকে অনুমতি দাও বাবা। আমার থম্বি আমার কারণে মারা গেছে, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। এই বোঝা নিয়ে আমি বাঁচতে পারবো না, দয়া করে আমাকে অনুমতি দাও। বাবা কোন রকমে ক্যাল্পোকে সামলে ঘরে নিয়ে আসে। ট্রিসা মন খারাপ করে জানালায় দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ ক্যাল্পো দৌড়ে এসে চেয়ার টেনে বসলে ট্রেসা এসে বলে, আমি কেবলই তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। ক্যাল্পো বলে, খুব খিদা লেগেছে। ট্রেসা জলদি কিছু খাবার এনে দিলে ক্যাল্পো খেতে থাকে। ট্রেসা বলে, ভালোই করেছো যে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করেছো। কয়দিন পর তোমার বাবাকে নিয়ে যাও আর ওই ক্যাফেও বেছে দিও। ক্যাল্পো শান্ত গলায় বলে, কে বলেছে আমি থাইল্যান্ড যাবো? ট্রেসা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে? ক্যাল্পো কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পরে ক্যাল্পো থম্বির কবর এসে দেখে কবরের উপরে রাখা ফুলের মালা শুকিয়ে পড়ে আছে। শুকনো পাতা পড়ে কবরটা অপরিষ্কার হয়ে আছে। পরম যত্নে সব পাতা সরিয়ে কবর পরিষ্কার করে একটা ডাল পুঁতে তাতে পানি দিয়ে দেয়। চলে যেতে গেলে দেখে সাইফ আর থম্বির মা আসছে। সাইফের হাতে আগরবাতি দেখে ক্যাল্পো বলে, এটা নিশ্চয়ই কবরে দেওয়ার জন্য। জীবিত থাকতেই যে মেয়ের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিলেন, সে মারা যাওয়ার পর এই মেয়েকে ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? আপনার কি মনে হয় থম্বি সেদিন মারা গিয়েছে? মোটেও না। গত 20টা বছর থম্বি একজন মৃত মানুষের মতোই বেঁচে ছিল। থম্বি আমাকে বলেছিল ওই বাসা তার জন্য কবর থেকে কোনো অংশেই কম ছিল না, যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এই লোকটার অনুমতি নিতে হতো। আমরা শুধু একে অপরকে ভালোবেসেছিলাম। আপনার কাজ এতটুকুই ছিল যে আপনি সব অহংকার ভুলে আমাদের ভালোবাসাকে মেনে নেবেন, আর আপনি সেই ছোট্ট বিষয়টাকে টেনে এতটা বড় করলেন যে থম্বি নিজেকে শেষ করে সব ঝামেলা মিটিয়ে গেল। আমি কি ঠিক বলিনি? বলেই বুকে সব যন্ত্রণা নিয়ে চিৎকার করতে থাকে। মা আর সহ্য করতে না পেরে ক্যাল্পোকে বুকে জড়িয়ে কান্না করতে থাকে। সাইফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মা থম্বি আর ক্যাল্পোর একসাথে তোলা ছবি দিলে ক্যাল্পো কান্না করতে করতে বলে, আমি থম্বির মতো মেয়ে কোথাও কোনোদিনও পাইনি, বলে কান্না করতে করতে চলে যায়। ক্যাল্পো যেতেই তীব্র অপরাধ বোধে হাহাকার করে সাইফ কান্না করতে থাকে। কি ভাবছেন ক্যাল্পো থম্বির কষ্টকে ভুলতে অন্য কোনো শহরে চলে যাচ্ছে? আসলে থম্বি তখন ট্রেসাকে বলেছিল, দুনিয়ার শেষ প্রান্ত যেখানে 7 সমুদ্রে মিশেছে সেখানে সিদ্রা নামের একটা গাছ আছে, আর তার ঠিক পাশেই স্বর্গ আছে। যাদেরকে আমরা এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তারা আমাদের আগেই চলে গেছে, তারা নাকি ওখানেই থাকে আর আমাদের জন্য অপেক্ষা করে। আমার জন্য তো দুজন অপেক্ষা করছে। ট্রেসা কান্না করতে করতে জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো? ক্যাল্পো বলে, জানেন আন্টি, বাবা আপনাকে অনেক পছন্দ করে, কিন্তু লোকে কি বলবে সেই ভয়ে কিছুই বলে না। আমি এখানে যখন থাকবো না আপনি বাবার সাথে থাকবেন। বলেই ট্রেসার হাত শক্ত করে ধরে উঠে বের হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই ক্যাল্পো ছোট্ট একটা নৌকায় করে সমুদ্রের মাঝে আসে। কিছুক্ষণ পরেই দেখা যায় ক্যাল্পো নৌকায় নেই। সে অতল এই সমুদ্রে ডুব দেয়। সামনে তাকিয়ে দেখে থম্বি তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পানির মধ্যে ধীরে ধীরে ক্যাল্পোর দম বন্ধ হয়ে আসে। ক্যাল্পো তবুও থম্বির দিকে তাকিয়েই আছে। হঠাৎ ক্যাল্পোর মনে হয় সে অদ্ভুত এক জায়গায় পৌঁছে গেছে, যার সব জায়গা সাদা বালুতে ভরা। বেশ দূরেই থম্বি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। থম্বি কিভাবে দেখে ক্যাল্পোর চোখে পানি ছলছল করে ওঠে। ক্যাল্পো দৌড়ে তার ভালোবাসার দিকে এগোতে থাকে। ক্যাল্পো যেন বিশ্বাসই হয় না সে তার থম্বিকে এভাবে দেখতে পাচ্ছে। এদিকে পানির মধ্যে ক্যাল্পোর দম প্রায় ফুরিয়ে আসছে। ক্যাল্পো ধীরে ধীরে থম্বির হাতে হাত রাখতেই সামনে লাল ওড়না ভেসে ওঠে। থম্বি ক্যাল্পোর হাত ধরে টান দিতেই দেখা যায় বাস্তব দুনিয়ার কিছু ডুবুরিরা তাকে টেনে ওঠাচ্ছে। বাবা আর বাকি বন্ধুরা ক্যাল্পোকে টেনে নৌকায় ওঠায়। বাবা কান্না করতে করতে ক্যাল্পোর
বুকে চাপ দিয়ে পানি বের করে সবাই হাত পা ঘষে শরীর গরম করতে থাকে। ক্যালপো কিছুটা সুস্থ হলেই বাবা পাশে বসে আর বাকি সবাই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে, কারণ কেউই বুঝতে পারছে না তাদের এখন ক্যালপোকে আসলে কি বলা উচিত। বাবা কান্না করতে করতে শান্ত গলায় বলে, সেদিন তুমি জিজ্ঞেস করেছিলে না যে তোমাকে মরে যাওয়ার অনুমতি দিতে? আমার হাজার কষ্ট হলেও হয়তো আমি হ্যাঁ বলে দিতাম, কিন্তু আমি হ্যাঁ কেন বলিনি জানো? স্ত্রী তার স্বামীকে হারালে তাকে বিধবা বলা হয়, তেমনি কারোর মা বাবা মারা গেলে তাকে অনাথ বলে। কিন্তু যে পিতামাতার সন্তান মারা যায় তাদেরকে কি বলে? তাদের তো কোনো নামই নেই। কথাটা শোনা মাত্রই ক্যালপো যেন তার হুঁশ ফিরে পায়। থুম্বি যেন সে নিজেকে শেষ করতে গিয়েছিল, অথচ তার একবারও বাবার কথা মনে হয়নি। ক্যালপোর কিছু হয়ে গেলে বাবার কি হতো? সে একা একা কিভাবে বাঁচত? বাবা বলে, সন্তান ছাড়া বাবা মা এতটাই হতভাগ্য যে সমাজ তাদের কোনো নামই দেয়নি। যখন তোমার মা আমাকে ছেড়ে না ফেরা দেশে চলে গেল, তখন একমাত্র তুমি হয়ে গেলে আমার বাঁচার অবলম্বন। তেমনি তোমার বাকি জীবন কাটানোর জন্য কি আমি যথেষ্ট না? বাবার এই কথা শুনে ক্যালপো ডুকরি কান্না করে ওঠে। একটা বারও সে এই মানুষটার কথা মনেও করলো না। স্বার্থপরের মতো এই মানুষটাকেই সে অসহায় করে চলে যাচ্ছিল। বাবা বলে, যদি আমি তোমার বাঁচার জন্য যথেষ্ট না হই তাহলে তুমি গিয়ে মরতে পারো, কেউ তোমাকে আটকাবে না। ক্যালপো দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দাও বাবা, আমি আর কখনো এমন করব না। বাবা ছেলেকে বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করতে থাকে। ক্যালপো ত্রিসা, ক্যাফের দাদি আর বন্ধুদের কাছে আসলেই সবাই তাকে জড়িয়ে কান্না করতে করতে বলে, থুম্বি কোথাও যায়নি, সে আমাদের মাঝেই আছে। বাবা কান্না করতে করতে দূরে ডুবে যাওয়া সূর্যকে দেখতে থাকে। আজ তার আসতে একটু দেরি হলেই হয়তো সে ক্যালপোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতো। জীবনটা এমনই, এখানে সবসময় যে সুখে থাকতে হবে আর যা চাইবো তা পেয়ে যাব এমন না, বরং কষ্ট আছে, তাই সুখের অনুভূতিকে আমরা এত করে চাই। থুম্বিকে হারিয়ে ক্যালপো ভুলে গিয়েছিল যে তার জীবনে তার বাবাও আছে, যে বাবা তাকে কেন্দ্র করেই বেঁচে আছে। আমাদের প্রত্যেকের বাবা মাও এভাবেই আমাদেরকে আগলে রাখে। বাবা মায়ের ভালোবাসায় আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে তাদের মূল্যটাই বুঝতে পারি না। তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কথা অবশ্যই ভাবা উচিত, কারণ তাদের পুরো জীবনটাই আমাদেরকে কেন্দ্র করে। ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।